ছিপ নিয়ে মন খারাপ করে একটি পুকুরের পাশে বসেছিল বুড়িমা। ছিপে তার একটিও মাছ আটকায়নি। হায় বিধাতা, এ কেমন জীবন দিলে আমার! না আছে কোনো আত্মীয় স্বজন, আর না আছে কোনো ছেলে পুলে। এই বুড়ো বয়সে আমায় যে একটু কেউ দেখাশোনা করবে, সেই মানুষটাও তো আমার নেই। এদিকে এমন দশা, চিংড়ি ছাড়া এক বেলাও ভাত মুখে রোচে না। রোজ রোজ এত চিংড়ি আমি পাবো কোথায়? কিন্তু চিংড়ি না হলে যে আমি না খেতে পেয়ে মরেই যাব। তুমি কি এই বুড়িকে না খাইয়ে মারবে বিধাতা? বুড়ি নিজেই নিজের সাথে কথা বলছিল। তখন সেখানে এলো বুড়ির প্রতিবেশী আকলিমা। মুখে সে বুড়ির সাথে ভালো ব্যবহার করলেও মনে মনে সে বুড়িকে একদমই সহ্য করতে পারে না। পোড়া কপাল আমার, ছেলেপুলে নিয়ে কত কষ্ট হয়। বুড়ির তো কেউ নেই, তারপরও কত বড় আঙিনা, কত বড় একটা ঘর। এই বুড়ি মনে হয় জীবনেও মরবে না। ও মরলে তো বুড় বাড়ি ঘর দখল করে সুখে দিন কাটাতে পারতাম। বিড়বিড় করতে করতে আকলিমা বুড়ির কাছে চলে আসে। আজ একটাও মাছ ছিপে উঠলো না। পুকুরের সব চিংড়ি যে কোথায় গেল! আজ হয়তো এই বুড়িকে উপসী দিতে হবে। কি ব্যাপার বুড়িমা, শুকনো মুখে অমন করে বসে আছো কেন? আজও বুঝি খাওয়া জোটেনি? খানার সবজি তো আমার আঙিনাতেই হয় বাপু, খাওয়া কেন জুটবে না? কিন্তু আমি যে চিংড়ি ছাড়া খেতে পারি না। ছিপ নিয়ে এসে কখন থেকে বসে আছি, একটাও মাছ পেলুম না। হায় হায় গো, কে কোথায় আসো? দেখে যাও, এই রাক্ষসী বুড়িকে দেখে যাও। গ্রামের সব চিংড়ি সে একাই খেয়ে সাবার করেছে। কে কোথায় আসো, তাড়াতাড়ি এসো। থামো থামো বলছি, অমন করে আমার নামে অপবাদ দিচ্ছ কেন? ছিপে চিংড়ি না ওঠা আর পুকুরে চিংড়ি না থাকার সম্পর্ক কি? আমি বুড়ো হয়ে গেছি, তাই হয়তো ঠাওর করে মাছ তুলতে পারছি নে। তুমি যাও না বাপু, নিজের কাজ করো গে। নিজের কাজ তো করবই, তবে তোমাকে এই গ্রাম ছাড়া করব। এমন তো আর চলতে পারে না। আমরা একদিনও চিংড়ি পাই না, আর তোমার কিনা প্রতিদিন চিংড়ি চাই। আকলিমার চেঁচামেচিতে মহাজন সেখানে আসে। এই, তোমরা কারা? এখানে এমন করে ঝগড়া করছো কেন? পথ দিয়ে যাওয়ার সময় তোমাদের ঝগড়া শুনে শেষে কিনা আমাকে পুকুর পাড়ে আসতে হলো। আপনি একদম সঠিক সময়ে এসেছেন মহাজন, নয়তো আমি যেতাম আপনার কাছে এই বুড়ির বিচার নিয়ে। কি হয়েছে বুড়িমা? গ্রামের সকলে তো আপনাকে সম্মান করে। আপনি তো কখনো কারো সাথে পাশে থাকেন না, নিজের যা আছে তাতেই চালিয়ে নেন। আজ এমন কি ঘটলো? উনি আর নিজের গুণের কথা কি বলবেন মহাজন? আমি আপনাকে বলছি, এই বুড়ি আসলে একটা রাক্ষসী। এই গ্রামের সব পুকুরে চিংড়ি খেয়ে সাবার করে দিয়েছে। এবার চিংড়ি না পেলে হয়তো মানুষ ধরে খাবে। আমি এর প্রতিবেশী, দয়া করে একে গ্রাম থেকে বের করে দিন। এসব কি কথা বুড়িমা? আমি আর নিজের কথা কি বলবো বাবা, দিনকাল গিয়ে এককালে ঠেকেছে। এই আকলিমার নজর তো আমার আঙিনা আর ঘরের দিকে, তাই ও মিথ্যে দোষ চাপাচ্ছে। মোটেও আমি মিথ্যে দোষারোপ করছি না। ওকে জিজ্ঞাসা করুন না চিংড়ি ছাড়া ওর চলে কিনা, আর আজ পুকুরে কোনো চিংড়ি পেয়েছে কিনা। কি ভাবছেন বুড়িমা? আপনি এর কথার উত্তর দিন। কি উত্তর দেব বাবা? সত্যি এক বেলা চিংড়ি ছাড়া আমি ভাত খেতে পারি না বাবা। আর এ কথাও সত্যি যে আজ পুকুরে একটাও চিংড়ি মাছ পাইনি। মিলল তো? এবার মানুষ ধরে খেলে তবে কি আপনার টনক নড়বে মহাজন? দেখুন, আমার পরিবারের কোনো ক্ষতি হলে আপনার নামে বিচার নিয়ে আমি জমিদারের কাছে যাব। বুড়িমা, আমার তো মনে হচ্ছে ওনার কথা সত্যি। সত্যি আপনি মানুষ না। বুড়িমা, আমি আপনার বা গ্রামের কোনো ক্ষতি করতে চাই না। দয়া করে আপনি এখান থেকে চলে যান। বেশ, তোমাদের বিচারে যখন আমি দোষী, তবে আমি চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাই, বিনা অপরাধে অপবাদ দিয়ে যখন আমায় ভিটে ছাড়া করলে, বিধাতা নিশ্চয়ই এর বিচার করবেন। চোখ মুছতে মুছতে বুড়ি সেখান থেকে চলে গেল। আকলিমা আজ ভীষণ খুশি। তুমি আসো বিধাতা, তুমি সত্যি আসো। এতদিনের সুপ্ত বাসনা এমনি করে পূরণ করে দিতে। আমিও তোমার নামে কোনো ভিখিরিকে 2 টাকা দান করে দেব।
চলতে চলতে বুড়ি একটি পোড়া বাড়ির সামনে এলো। আর চলতে পারছি না, একে তো বুড়ো হয়ে গেছি, তারপরে পেটে কোনো দানা পানিও পড়েনি। চলে তো এলাম গ্রাম থেকে, কিন্তু এবার আমি যাবো কোথায়, কি করব? ওই বাড়িটায় গিয়ে একটু জিরিয়ে নিই, তারপর না হয় দেখা যাবে। বুড়ি পোড়া বাড়িতে গিয়ে দেখলো অনেক খাবার সাজানো, কিন্তু বুড়ি একটু পানি পান করলো শুধু, অন্য কিছুই খেলো না। এখানে কারা বাস করে, আর এত খাবারই বা এলো কোথা থেকে? ইস, কোথাও একটু চিংড়ির পদ নেই, আমি বরং একটু ঘুমিয়েই পড়ি। পাশে বিছানায় বুড়ি ঘুমিয়ে পড়লো। তখন নেমে এলো দুটো পরী, একটি লাল পরী আর একটি সাদা পরী। ওদের হাসির শব্দে বুড়ির ঘুম ভেঙে গেল। দেখেছো বোন, আজ কোনো মানুষ এসে আমাদের খাবার নষ্ট করেনি। চলো আমরা মন ভরে খাবার খাই। কিন্তু আমার যেন মনে হচ্ছে আমাদের আশপাশে কোনো মানুষ আছে। আচ্ছা দিদি, মানুষ আমাদের কোনো ক্ষতি করবে না তো? আগে থেকে কেমন করে বলি, পৃথিবীতে বেড়াতে এসেছি, বেড়ানো শেষে ফিরে যাব। তবে কেউ ক্ষতি করতে এলে তাকে তো আর এমনি এমনি ছেড়ে দেব না। তোমরা কারা মা? আমি অনুমতি না নিয়ে তোমাদের বাড়ি চলে এসেছি, আর পানি পান করে ঘুমিয়েও পড়েছিলাম। আমায় ক্ষমা করে দিও, এখন আমি চলে যাচ্ছি। আপনি কি বুড়িমা? এই গভীর জঙ্গলে আপনি এসেছেন কেন? বুড়ি তখন সব কথা সাদা পরী আর লাল পরীকে খুলে বলল। সব শুনে পরীদের মনে খুব দয়া হলো। আমরা তো রাত হলেই আমাদের পরিরাজ্যে ফিরে যাব, তুমি এখানেই থাকতে পারো বুড়িমা। এখানে কোনো মানুষ এসে তোমায় বিরক্ত করবে না, আর আমরা দুবোন মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। তোমার অনেক ধকল গেছে বুড়িমা, তুমি আমাদের পাশেই বসো, কত খাবার আছে খেয়ে নাও। আমি চিংড়ি ছাড়া কিছু খেতে পারি না বাছা, তোমাদের ধন্যবাদ যে তোমরা আমার মাথা গোজার ঠাঁই দিয়েছো। এখন দেখি কোনোভাবে চিংড়ির জোগাড় করতে পারি কিনা। বাইরে আমাদের স্নানের জন্য পরী দিঘি কেটেছি, তুমি সেখানে চিংড়ি চাষ করো বুড়িমা। যতদিন বাঁচবে মন ভরে চিংড়ি খেতে পারবে, কারণ ওটা পরী দিঘি। কোনো মাছ ওখানে একবার পড়লে সেটি 10 গুণ হয়ে যাবে, আর কোনোদিন মাছ খালি হবে না। কিন্তু আমি চিংড়ির পোনা পুকুরে ফেলবো কেমন করে? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। এই লাল পাথরটি তোমার কাছে রাখো, কাল বাজারে গিয়ে শাকরাকে দিও। তারপর যত টাকা পাবে তাতে চিংড়ির পোনা আর তোমার খাবার কেনার টাকা হয়ে যাবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার অনেক উপকার করলে। সত্যি বিধাতা তোমাদের হাত ধরে তার দান আমার কাছে পৌঁছে দিয়েছে। সন্ধে হয়ে এলো, তবে এখন আমরা চলি বুড়িমা। তোমার কোনো দরকার পড়লে আমাদের ডাকবে, এবার আমাদের যেতে হবে যে। একদিন আমার চিংড়ি খেতে এসো বাচ্চারা, আমি তোমাদের অপেক্ষায় থাকবো। নিশ্চয়ই আসবো। তুমি ভালো থেকো বুড়িমা। তবে তোমার সাথে যারা অন্যায় করেছে তারা ঠিকই শাস্তি পাবে। ওদের ক্ষমা চাইতে হবে তোমার কাছে, যাতে কেউ আবার কখনো কোনো অসহায় মানুষকে অসম্মান করতে না পারে। না গো মেঘ, আমার চিংড়ি মাছ দিয়ে ভাত আর একটু থাকার জায়গা হলেই হবে। আমি ওসব চাই নে বাপু। তুমি খুব ভালো বুড়িমা, তোমার সাথে সব সময় ভালো হবে। আজ আমরা চলি তাহলে, বিদায় বুড়িমা। পরদিন বুড়িমা শাকরার দোকানে ডাল পাথরটি বিক্রি করে অনেক টাকা পেল। সে কিছু চিংড়ির পোনা কিনে ফিরল। আমার যখন আপনজন নেই,
তখন পরই আপন, আর পর যখন আপনই হলো না, তখন এই জঙ্গলই ভালো। যাই, চিংড়িগুলো পরিদিঘিতে ছেড়ে দিয়ে আসি, তারপর চিংড়ির ছাল আর গরম গরম ভাত রেঁধে খাবো। বড্ড খিদে পেয়েছে। কয়েকদিন পর জঙ্গলের পোড়া বাড়িতে চিংড়ি চাষ করে বুড়ির দিন বেশ ভালোই যাচ্ছিল। একদিন হলো কি, বাড়িতে কেউ আছেন? আমাকে একটু খেতে দেবেন, আমার খুব খিদে পেয়েছে। আরে মহাজন, তুমি এখানে? তোমার গায়ে এসব কি বেরিয়েছে? ইস, কি হাল হয়েছে তোমার! এসো এসো বাবু, এমন দশা হলো কি করে তোমার? সব আপনার অভিশাপে বুড়িমা। আপনি বলেছিলেন বিনা অপরাধে আপনার উপর অবিচারের শাস্তি সকলেই পাবে। গ্রামের সকলেরই একই অবস্থা। আপনি পারেন আমাদের বাঁচাতে। আমি কি করে তোমাদের বাঁচাবো? আমি তো বৈদ্যি নই। আপনার অভিশাপ আপনি তুলে নিন বুড়িমা। আমি পুরনো কথা কিছুই মনে রাখিনি বাপু। কারো উপর আমার কোনো রাগ নেই। দুপুর বেলা গৃহস্থ বাড়ি এসে খাবার চেয়েছো, বসো বাপু, চিংড়ি মাছ ভাজা আর ভাত আছে, খেয়ে যাও তুমি। বুড়ির দেওয়া খাবার মহাজন চোখের পলকে তৃপ্তি করে খেল। আর অবাক করা ব্যাপার হলো, মহাজনের চিংড়ি খাওয়া শেষ হতে তার গায়ের সব দাগ মিলিয়ে গেল। এ কি কাণ্ড বুড়িমা! আপনার হাতের চিংড়ি আর ভাত খেয়ে আবার শরীরের সব রোগ সেরে গেল। বুড়িমা, আপনাকে পেয়েছি। আপনি দয়া করে গ্রামে চলুন। আপনার হাতের চিংড়ি ভাজাই পারবে গ্রামের লোকদের ভালো করে দিতে। আমি যে পথ ফেলে এসেছি, সে পথে আর পা বাড়াবো না। আমি এখানে বেশ ভালোই আছি। তবে তুমি গ্রামে ফিরে যাও, আর সবাইকে বলো ওরা এসে বিনামূল্যে চিংড়ি ভাজা আর ভাত খেয়ে যেতে পারে। তোমাদের কাছে আমার ঠাঁই হয়নি, তবে বিপদে আমি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেব না। ঠিক আছে বুড়িমা, আমি এখনই সবাইকে গিয়ে খবর দিচ্ছি। মহাজন গ্রামে গিয়ে খবর দিতেই সকলে এলো বুড়িমার পোড়া বাড়িতে। বুড়িমাও খুশি মনে সকলকে চিংড়ি ভাজা খেতে দিল। আমায় তুমি ক্ষমা করে দাও বুড়িমা, সত্যি তোমায় হিংসে করে আমি খুব ভুল করেছি। হিংসে করা মোটেও ভালো নয়। এখন যখন বুঝতে পেরেছো, তখন বিধাতাই তোমায় ক্ষমা করেছেন। জয়, চিংড়ি খেকো বুড়িমার জয়। তুমি সত্যি খুব ভালো বুড়িমা। আমি অন্যায় করেছি, তবে বিধাতা তোমায় ভালো রেখেছে। তুমি আরো ভালো থেকো। আমি তো চিংড়ি পেলেই ভালো থাকি বাছা, আমার আর কিছুর দরকার নেই। বুড়ির চিংড়ি ভাজা খেয়ে সকলের রোগ থেকে মুক্তি মেলে। তারা গ্রামে ফিরে যায় আর চিংড়ি চাষ করে বুড়ি সুখে দিন কাটায়। এক গ্রামে রেশমা নামের একটি মেয়ে তার দাদুর সাথে বসবাস করত। তার বাবা মা দুজনই মারা গেছে। তার বাবা মারা যাবার পর তার দাদুই তাকে আগলে রেখেছে। আজ কত দেরি হয়ে গেল, একেই বুড়ো হয়ে গেছি, তারপর গায়ে জোর নেই। কেউ আমাকে কোনো কাজ দিতে চায় না, কিন্তু ভ্যানটা নিয়ে না বের হলে আমাদের চলবে কেমন করে?
দাদু, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাব বলো? এই ভ্যান চালাতে যাচ্ছি। তোমার এই বিশ্রাম করার বয়সে তোমায় অনেক খাটাখাটুনি করতে হয়, তোমার অনেক কষ্ট হয় তাই না দাদু? না রে, কষ্ট কিসের? কষ্ট যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট। তোর বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে তো আর আমার ভ্যান চালিয়ে খাওয়া লাগতো না। ভাগ্যের দোষে তোর বাবা মা আমার আগেই মারা গেছে। এখন তোকে তো আমাকে আগলে রাখতে হবে নাকি? আর আমি যদি ভ্যান না চালাই তাহলে আমরা খাবো কি? হ্যাঁ দাদু, তাও তো কথা। আমার অনেক কষ্ট হয় তোমার জন্যে দাদু। তুমি দেখো, আমি আরেকটু বড় হলি তোমার আর কোনো কষ্ট থাকবে না। তখন আমি তোমাকে কিছু একটা করে খাওয়াবো দাদু। হ্যাঁ, দোয়া করি তুই অনেক বড় হ, তখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না। তুই আমাকে দেখে শুনে রাখবি, আল্লাহ তাআলা ততদিন আমাকে বাঁচিয়ে রাখুক। আচ্ছা, তুই তাহলে সাবধানে থাকিস। আমি ভ্যান চালিয়ে আসি, কেমন? হ্যাঁ দাদু, তুমি সাবধানে ভ্যান চালিও আর তাড়াতাড়ি ফিরে এসো। কিছুদিন বাদেই বর্ষা চলে এলো। বৃষ্টিতে রেশমাদের ঘরে পানি পড়ে, কিন্তু তাদের তো চাল সারানোর টাকা নেই। রেশমা পাঠশালায় যাবে, কিন্তু ওদের কাছে কোনো ছাতাও নেই। হায় হায় রে, ঘরের চালটা একেবারেই নষ্ট হয়ে গেছে। ঘরের মধ্যে যে হারে জল পড়ছে, এর থেকে বাইরে থাকলেও বোধহয় কম ভিজবো। একা একা কার সাথে কথা বলছো দাদু? কার সাথে আবার? আবার এই পোড়া কপালের সাথে। যা বৃষ্টি পড়ছে, এর মধ্যে ভ্যান নিয়ে কেমন করে বের হব? কাজই তো পাবো না মনে হয়। কি যে করব! বৃষ্টি পড়ছে তো পড়ছেই, এই ঝুম বৃষ্টির মধ্যে আমি কিভাবে পাঠশালায় যাব? কিন্তু আমাকে তো পাঠশালায় যেতেই হবে। যাই, এই বৃষ্টির মধ্যে কোনো রকম ভিজে চলে যাই। কিন্তু ভিজলে তো জ্বর হবে, ঠান্ডা হবে, তখন কি করবি? তার চেয়ে আজ বরং ঘরেই থাক বুবু। না গো দাদু, কদিন পরেই তো পরীক্ষা, ঘরে থাকলে চলবে না যে। আর জ্বর ঠান্ডা ওসব হবে না দাদু। যদি হয় তবে গাদাল পাতা আছে তো, রস করে খেয়ে নেব। আমি চলি গো দাদু। ভিজতে ভিজতে রেশমা পাঠশালায় চলে গেল। কিন্তু মাস্টার মশাই ভেজা অবস্থায় দেখে রেশমাকে ভেতরে ঢুকতে দিল না। মাস্টার মশাই, আমি কি ভেতরে আসতে পারি? এ বাবা, ভিজে কি অবস্থা তোমার? তোমার কি একটা ছাতাও নেই রেশমা? ভেজা অবস্থায় ভেতরে আসলে তো ভেতরের সব ভিজে যাবে। আর এই অবস্থায় তুমি কিভাবে বসে থাকবে? তুমি বাড়িতে ফিরে যাও, আজ তোমার ছুটি। মাস্টার মশাই, এত কষ্ট করে এলাম, আমায় ভেতরে ঢুকতে দিন না। না হয় আমি এখানে দাঁড়িয়ে পড়া বুঝে নেব। না না, আজ আর পড়াশোনা করে কাজ নেই। পাঠশালা আজকের মতো ছুটি হয়ে যাবে, তুমি ফিরে যাও। আর শোনো, পারলে ছাতা কিনে নিও, এভাবে ভিজে আর এসো না। রেশমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে, কিন্তু বই কেনার মতো ওদের সামর্থ্যও নেই। আর এই জন্য রেশমার সাথে কেউ মেশে না, তাই রেশমার অনেক মন খারাপ হয়। তারপর রেশমা বাড়ি ফিরে গিয়ে দাদুকে সব বলে। দাদু জানো, আজকে বৃষ্টির মধ্যে ভিজে পাঠশালায় গিয়েছিলাম। মাস্টার মশাই ওই জন্য আমাকে ভেতরেও ঢুকতে দেয়নি। কি আর করব বলো, আমার কাছে তো টাকা নেই তোমাকে যে ছাতা কিনে দেব। আজ তো কাজেও বের হতে পারিনি, কি যে করব। তোকে তো কিছুই দিতে পারি না রে বুবু, না খেতে দিতে পারি, না পড়তে দিতে পারি। না দাদু, আমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে, কিন্তু আমাদের টাকা না থাকায় কেউ আমার সাথে মিশে না দাদু। এই জন্যই আমার অনেক মন খারাপ হয়। জানিস, আমরা ছোটবেলায় বৃষ্টি আসলে কচু পাতা দিয়ে ছাতা বানিয়ে নিজেদের রক্ষা করতাম রে। কি বলো দাদু, কচু পাতার ছাতা? দাদু, ও দাদু,
তুমি তাহলে আমায় একটা কচু পাতার ছাতা বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কচু পাতার ছাতা বানিয়ে দেব। কাল সেটা নিয়ে তুই পাঠশালায় যাস, কেমন? তারপর দাদু রেশমাকে একটা কচু পাতার ছাতা বানিয়ে দেয়। আর সেই ছাতা নিয়ে রেশমা খুশি মনে পাঠশালায় যাওয়ার জন্য বের হয়। মাঝপথে একটা মেয়ে রেশমার কাছে সাহায্য চায়। তুমি কি আমায় একটু সাহায্য করবে? আমার পাটা কাদায় আটকে গিয়েছে, তুমি আমায় সাহায্য করো না একটু? আচ্ছা দাঁড়াও, আমি তোমার পাটা কাদা থেকে তুলে দিচ্ছি। এই নাও, হয়ে গেছে। তা তোমার বাড়ি কোথায়? তোমাকে তো আগে কখনো দেখিনি। কোথায় থাকো তুমি? আসলে আমি একজন পরী, আর আমি তোমায় সাহায্য করতে চাই। তোমার কি দরকার বলো আমায়। পরী? তুমি সত্যিকারের পরী যারা ওই দূর আকাশে থাকে? হ্যাঁ, আমরা মাঝে মাঝে ভালো মানুষদের সাহায্য করতে পৃথিবীতে আসি। তুমিও তো খুব ভালো। এখন বলো না, বলো কি চাই তোমার? তোমার যা চাই আমি তোমায় তাই দেব, তবে শুধুমাত্র একটি ইচ্ছাই পূরণ করতে পারবো। কি চাইবো আমি? ভালো কাপড়, নাকি ভালো খাবার, নাকি অনেক টাকা? কি চাইবো আমি? আমার তো পড়তে ভালো লাগে, কিন্তু বই নেই। তবে কি বই চাইবো, নাকি আমাদের বাড়িটা সারিয়ে দিতে বলবো? কি বলবো আমি? রেশমার সব কিছুরই অভাব, তাই কোনটা রেখে কোনটা চাইবে সে বুঝে উঠতে পারছিল না। তাই রেশমা চুপ করে থাকে। কি এত ভাবছো? বলো কি চাই তোমার? আমার কিছু চাই না পড়ি। আসলে কোনোদিন কারো কাছে কিছু চাওয়ার সুযোগ পাইনি তো, তাই কি করে চাইতে হয় তা আমি জানি না। তোমার যা ইচ্ছে তুমি আমায় তাই দিতে পারো, আবার নাও দিতে পারো। আচ্ছা, আমি তোমার এই ছাতাটাকে জাদুর করে দিচ্ছি। তুমি চাইলে ছাতাটাকে ছোট বড় করতে পারবে। আজ আসি তাহলে, ভালো থেকো তুমি। আশা করি তোমার উপকার হবে। পাঠশালা থেকে বাড়ি ফিরে আসে। সেদিন রাতের বৃষ্টিতে রেশমাদের ঘরের চাল ভেঙে যায়। রেশমা, আমাদের ঘরের চাল তো প্রায় ভেঙে গেছে। বৃষ্টির পানি সব ঘরে ঢুকছে, এখন কি করব? হায় হায়, আমাদের ঘরটা এমন করে ভেঙে গেল, এবার আমরা কোথায় যাব? তুমি চিন্তা করো না দাদু, আমার কাছে জাদুর ছাতা আছে। এই ছাতাটা ছোট বড় করা যায়। আমি এর সাথে চালের মতো করে আমাদের ঘরের উপর রাখছি দাদু। তুই এই ছাতা পেলি কোথায়? আমি পাঠশালায় যাবার সময় একটা মেয়েকে সাহায্য করেছিলাম। ওই মেয়েটা একটা পরী ছিল, সে আমায় ছাতাটা দিয়ে সাহায্য করেছে। বাহ, বেশ ভালো তো। দেখছিস, বিপদের সময় আল্লাহ তাআলা যেভাবেই হোক সাহায্য পাঠায় কাউকে দিয়ে। হ্যাঁ দাদু, তুমি ঠিকই বলেছো। রেশমা ছাতাটিকে বাইরে রাখতেই সেটি পুরো ঘরকে ঘিরে নেয়। দেখেছো দাদু, ওরই ঠিকই বলেছিল, আমাদের আর বৃষ্টির পানিতে কষ্ট করতে হবে না। চলো দাদু, আজ আমরা শান্তি করে ঘুমোই। ঠিক বলেছিস, চল বুবু। ওদিকে ছাতার সব পানি চাষের জমিতে যাচ্ছিল। জমিতে এমন পানি দেখে গ্রামের প্রধান খুব খুশি হলো। আরে বাহ, বৃষ্টির পানি এভাবে কাজে লাগছে, আর তো পানির দরকার পড়বে না। যাই, রতন চাচার বাড়িতে যাই। আরে গ্রাম প্রধান, আপনি আমাদের বাড়িতে? রতন চাচা, আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। কেন গ্রাম প্রধান, আমি কি এমন করেছি যে আপনি আমাকে সাহায্য করতে চান? এতদিন তো কত কি চাইলাম, কিন্তু সেটা তো আর পূরণ হলো না।
তোমাদের এই ঘরের চালের ওপর দেওয়া ছাতার পানি সব চাষের জমিতে যাচ্ছে, যার ফলে জমিতে আর আলাদা করে পানি দেওয়া লাগছে না। চাষের জমিতে দেওয়ার জন্য বরাদ্দ সব টাকা আমি তোমাদের দিয়ে সাহায্য করতে চাই। কি বলেন প্রধান মশাই, সত্যিই আপনার কোনো তুলনা হয় না। আপনি আমাদের এভাবে সাহায্য করলেন। এই যে এখানে পানি দেওয়ার সব টাকা রয়েছে, এভাবে পুরো বর্ষা তোমরা ছাতা ধরে জমিতে পানি দিলে আমি তোমাদের আবার টাকা দিয়ে যাব, কেমন? আচ্ছা প্রধান, ঠিক আছে। দেখেছো দাদু, হরিটা যদি আমাদের ছাতা না দিয়ে সাহায্য করতো তাহলে আমাদের অভাবে দূর হতো না। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। এবার তোকে বই কিনে দেব। কি যে বলো না দাদু, নতুন বই, কি যে মজা! বই আমার খুব ভালো লাগে দাদু। হ্যাঁ দাদু, এখন আর আমাদের অভাব থাকবে না। এই বর্ষায় তোমার আর ফ্যান চালিয়ে কষ্ট করা লাগবে না। হ্যাঁ রে, সব কিছু তো তোর জন্যই সম্ভব হলো, না হলে কি এমনটা হতো? এভাবে পুরো বর্ষা জমিতে পানি ফেললে তো আমরা অনেক টাকা পাবো। হ্যাঁ, বর্ষা শেষ হলে আমরা ওই টাকা দিয়ে আমাদের ঘরের চালটা ঠিক করব। তুমি এখন বরং বাজার থেকে কিছু খাবার কিনে আনো দাদু। আচ্ছা ঠিক আছে। এভাবে পুরো বর্ষার পানি ছাতা ধরে জমিতে ফেলে। সেই টাকা দিয়ে রেশমা আর তার দাদুর অভাব দূর হয়ে যায়। রতন চাচা, বাড়িতে আছো? জি প্রধান, বলুন। জমিতে অনেক পানি দেওয়া হয়েছে, আর পানি দেওয়া লাগবে না। এবার পানি পড়লে বন্যা হয়ে যাবে। হায় হায়, সবে ভারী বৃষ্টি শুরু হয়েছে, এখন পানি না নিলে তো আমাদের আর টাকা আসবে না। আমরা কেমন করে চলবো? আর এই ছাতাটা সরিয়ে নিলে আমাদের ঘর যে ভেঙে পড়বে। চালটা পুরো নষ্ট হয়ে গেছে। আসলে গরিবের ঘরে কখনোই সুখ আসে না। আহা, ভয় পাচ্ছ কেন? আগে পুরো কথাটা তো শোনো রতন। তোমার এই ছাতার পানি এখন থেকে বাঁধে গিয়ে পড়বে, যাতে পানির অভাবে চাষ বন্ধ না থাকে। আমি তোমাকে আরো বাড়তি টাকা দেব, যাতে সারা বছরই তোমাদের আর কষ্ট করতে না হয়। ঠিক আছে, তাই হবে। আপনাকে ধন্যবাদ প্রধান মশাই। এই নাও টাকা। এরপর বর্ষা শেষ হলে বাকি টাকা নিয়ে যাবে। তোমরা ভালো থেকো। আল্লাহ, তুমি সত্যিই অসহায়দের পাশে আছো, একদম মাথার উপরে ছাতার মতো। সবগুণ তোমার কচু পাতার ছাতার দাদু। তোমার বানানো ছাতাই আমাদের সাথ হয়ে গেল। ঠিক বলেছিস বুবু। এখন খাবে চলো তো। চল বুবু, বড্ড খিদে পেয়েছে। সোনাতলি নামের এক গ্রামে একটি ছোট্ট কুটির রয়েছে। সেই কুটিরেই বাস করে এক মা ও মেয়ে। মেয়েটির নাম রূপা। রূপা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। রূপা ছোট থাকতেই তার বাবা হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকেই তার মা তাকে একা হাতে মানুষ করেছে, আর তাদের সংসারটা ধরে রেখেছে। আর তাদের গরুর থেকে দুধ বিক্রি করে তাদের সংসার চলে। কিন্তু হঠাৎ ঝড়ের কারণে তাদের জমির সমস্ত ফসল আর সবজি নষ্ট হয়ে যায়। এরপর একদিন সকালে মা, ও মা, মা তোমার মন খারাপ কেন? কি আর করবো রে মা, আমাদের ক্ষেতের সব ফসল যে নষ্ট হয়ে গেল। এখন আমরা কি করে আমাদের সংসার চালাবো? তুমি এত চিন্তা করো না তো মা, একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করেই তো বেঁচে আছি রে মা। তোর বাবা মারা গেছে সেই 5 বছর হলো। তোর বাবা মারা যাওয়ার আগে আমাদের জন্য তো কিছুই রেখে যায়নি। আমি অনেক কষ্ট করে তোকে মানুষ করেছি মা।
নিজে না খেয়ে তোকে খাইয়েছি, তোকে স্কুলে পাঠিয়েছি। তুই মন দিয়ে লেখাপড়া কর মা। আচ্ছা ঠিক আছে মা, আমি মন দিয়ে লেখাপড়া করব। মা, আমাকে আমার সহপাঠীরা খেলার জন্য ডাকছে, আমি ওদের সাথে গিয়ে একটু খেলে আসি। আচ্ছা ঠিক আছে, তবে সন্ধ্যের আগেই বাসায় চলে আসিস, কেমন? আচ্ছা মা, আসি তাহলে। এরপর রূপা তার সহপাঠীদের সাথে খেলতে চলে যায়। অন্যদিকে রূপার মা তার বাড়ির গরুর থেকে দুধ দহন করে সেই দুধ বিক্রি করতে বাজারে চলে যায়। এরপর পথে মধ্যে, আরে রূপার মা, কোথায় চললে? এই তো চাচাজান, গরুর দুধ দহন করে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে যাচ্ছি। আপনি তো জানেনই চাচা, কদিন আগে যে ঝড় হয়েছিল, সেই ঝড়ের কারণে আমাদের ক্ষেতের সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে। এখন এই গরুর দুধটুকুই আমাদের সম্বল। এই গরুর দুধ বিক্রি করে আমাদের সংসার চলছে। গরুর দুধ বিক্রি করে আর টাকাই বা পাবে তুমি? আমাদের সংসারে তো শুধু আমি আর আমার মেয়ে, চলে যাবে কোনো একভাবে। আপনি আমাদের জন্য দোয়া করবেন চাচা, আল্লাহ যেন আমাদের দিকে একটু মুখ তুলে তাকায়। সবকিছুর মালিক তো আল্লাহ, তিনি চাইলে খুব দ্রুতই তোমার এই অবস্থার উন্নতি করে দেবেন। আচ্ছা চাচা, আসি তাহলে। এরপর রুমার মা বাজারে গিয়ে দুধ বিক্রি করে সেখান থেকে কিছু টাকা পায় এবং সেই টাকা দিয়ে বাজার করে বাড়িতে নিয়ে আসে। এরপর বিকেল গড়িয়ে সন্ধে নামে। তখন বিকেল গড়িয়ে যে সন্ধে নেমে এলো, মেয়েটা যে কই গেল, এখনো সে বাড়ি ফিরল না। দেখি তো মেয়েটা কোথায় গেল। রূপা, রূপা! এরপর রূপার মা চিৎকার করে রূপাকে চারদিক খুঁজতে লাগলো। এই তো মা, আমি চলে এসেছি। একটু না দেখতে পেলে কেন এমন করো তুমি? আমি কি কোথাও হারিয়ে যাচ্ছি? ও তুই বুঝবি না খুকি, চল বাড়ি ফিরে যাই। হ্যাঁ মা, চলো যাই। এরপর রাতে খাওয়া দাওয়া শেষ করে রূপা তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। কিন্তু রূপার মায়ের ঘুম আসে না। সে চিন্তা করতে থাকে এভাবে আর কতদিন চলবে। রূপার মা সংসারে অভাবের কারণে নিজে ঠিক মতো না খেয়ে যতটুকু পারে রূপাকে খাওয়ায়, নিজের কোনো যত্ন নেয় না সে। এভাবে কিছুদিন কেটে যাবার পর হঠাৎ একদিন, আমার শরীরটা যে আর চলছে না, এভাবে বসে থাকলে কি আর হবে? কত কাজ পড়ে আছে। রূপা তো এখনো অনেক ছোট, ওকে দিয়ে কি এত ভারী কাজ করাতে পারবো? যাই, শরীর যতই খারাপ লাগুক না কেন, নিজের হাতেই কাজগুলো সেরে নেব। এরপর যত দিন যায়, রূপার মায়ের শরীর ততই খারাপ হতে শুরু করে। জিনিসপত্রের দাম আরো অনেক বেড়ে যায়। তাদের শেষ সম্বল ছিল শুধু গরুর দুধ দহন করে বাজারে বিক্রি করে কটা টাকা আয় করা। এরপর একদিন, তোমার কি কিছু হয়েছে মা? তোমাকে দেখতে এমন কেন লাগছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক দিন কিছু খাওনি। তোমার শরীরটা কি খুব খারাপ মা? আমায় বলো। না রে মা, আমার আবার কি হবে? আমি তো ভালোই আছি আল্লাহর রহমতে। আসলে বয়স বেড়ে যাচ্ছে তো, তাই এমন হচ্ছে। যা, তুই গিয়ে পড়তে বস গে। এরপর রাতে খেতে বসে, মা, আমাকে আর কটা ভাত দেবে? এইটুকু ভাত খেয়ে কি আর পেটের খিদে চায় মা? নে মা, তুই পেট ভরে খেয়ে নে। সব ভাত যদি আমায় দিয়ে দাও, তাহলে তুমি খাবে কি মা? আমার জন্য চিন্তা করিস না, ছোটবেলায় কত না খেয়ে থেকেছি। তুই পেট পুরে খেয়ে নে মা। এরপর রূপা খাওয়া দাওয়া শেষ করে উঠে ঘুমোতে চলে যায়। সে লক্ষ্য করে তার মা সারা রাত ঘুমোতে পারে না। সারাদিন কাজ করার ফলে
রাতে ব্যথা যন্ত্রণায় মা ছটফট করে, কিন্তু কখনো সে রূপাকে এই কথা জানায় না, এমনকি বুঝতেও দেয় না যে তার শরীরটা অনেক খারাপ। রূপাদের বাড়ির সেই গরুটির সঙ্গে তার খুব ভাব ছিল, অনেক ভালো বন্ধুত্ব ছিল তাদের। রূপা ঘাস কেটে এনে গরুকে খেতে দিত। এরপর একদিন হঠাৎ রূপার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন, মা মা কি হয়েছে তোমার? তুমি এত অসুস্থ, আমাকে বুঝতে দাওনি কেন মা? আমি আজকেই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। মা চলো আমার সঙ্গে। ডাক্তারের কাছে গিয়ে কি হবে রে মা? অযথা টাকাগুলো খরচা হয়ে যাবে। এই টাকাগুলো থাকলে কয়েকদিন সংসারটা চালানো যাবে। আমি ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ। মা তুমি যতই কিছু বলো না কেন, আজকে তোমাকে ডাক্তারের কাছে যেতেই হবে। চলো আমার সঙ্গে। এরপর রূপা জোর করে মাকে ডাক্তারের কাছে নিয়ে গেল এবং তার মায়ের সমস্ত অসুখের কথা ডাক্তারকে খুলে বলল। তখন, দেখো রূপা, তোমার মায়ের অবস্থা ভালো নয়। তোমার মা হয়তো সময় মতো খাওয়া দাওয়া করে না, আর তোমার মায়ের এমন একটি রোগ হয়েছে যার কারণে তোমার মায়ের মুখে কোনো রুচি নেই। কিন্তু বেঁচে থাকতে হলে তো খেতেই হবে, তাই না? আমি বলি কি, তুমি তোমার মাকে শুধু ঘি দিয়ে ভাত খাওয়াও, কেমন? কিন্তু ঘি কেনার মতো সামর্থ্য যে আমাদের নেই। ঘি কিনতে যে অনেক টাকা লাগবে। অত টাকা পাবো কোথায়? আমাদের বাড়িতে শুধু একটা গরু আছে। আমি বলি কি, তোমরা ওই গরুর দুধ সবটুকু বিক্রি না করে দিয়ে বাড়িতেই সেই গরুর দুধ দিয়ে ঘি তৈরি করো, তারপর সেই ঘি বাজারে বিক্রি করো। এতে করে দুধের যে দাম পেতে ঘি বিক্রি করলে তার থেকে অনেক গুণ বেশি টাকা পাবে। আর তোমার মাও ঘি দিয়ে পেট পুরে হয়তো একটু ভাত খেতে পারবে। আপনি কথাটা মন্দ বলেননি ডাক্তার সাহেব। আমি আজকেই বাড়িতে গিয়ে সব ব্যবস্থা করছি। এরপর তারা বাড়ি ফিরে আসে এবং সেই গরুর দুধ বহন করে অনেক পরিশ্রম করে। রূপা কখনো এতটা পরিশ্রমের কাজ করেনি, কারণ তার মা তাকে কখনো কাজ করতে দেয়নি। সব কাজ মা একা হাতেই করেছে। তুমি আর চিন্তা করো না তো, আমি তোমার জন্য সবকিছু করতে পারি মা। এই গরুর দুধ দহন করে তা দিয়ে ঘি তৈরি করে আমি সেই ঘি নিয়ে বাজারে বিক্রি করতে যাব। তুই কি পারবি এত কষ্ট করতে? কষ্ট কি জিনিস তা তো তোকে কখনো বুঝতে দিইনি। আর আজ দেখ, আমার শরীরটা এত খারাপ হয়ে গিয়েছে, আমি চাইলেও আর কোনো কাজ করতে পারছি না। সব তোকেই সে করতে হচ্ছে। মা তুমি তোমার শরীরের যত্ন নাও। আমি বাবা হারা হয়েছি, মাকে হারাতে চাই না মা। তুমি দেখো, এই গরুর ঘি বিক্রি করে আমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তোর কথাই যেন সত্যি হয় রে মা। অনেক রাত হয়ে গেছে মা, তুমি এখন ঘুমিয়ে যাও তো। এরপর রূপা তার মাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে একা সারা রাত জেগে সেই গরুর দুধ থেকে ঘি তৈরি করে, কারণ এটাই ছিল তাদের শেষ সম্বল। আর সেই গরুর দুধ দহন করে সেই দুধ বিক্রি করে তাদের সংসার চলত বলে রূপা বা তার মা কেউই কখনো গরুর দুধ খেত না। তারা ভাবত, যদি নিজে না খেয়ে দুধটুকু রেখে দেয়া যায়, তাহলে সেই দুধ বিক্রি করে হয়তো যে টাকা পাওয়া যাবে তা দিয়ে আরো 2 দিন সংসার চালানো যাবে। পরদিন সকালে, মা ও মা, ঘুম থেকে ওঠো। দেখো মা, আমি কি সুন্দর ঘি বানিয়েছি। কি সুন্দর সুঘ্রাণ হয়েছে দেখো। আমি এই ঘি বাজারে নিয়ে বিক্রি করতে যাব। তবে যাবার আগে তুমি একটু ঘি দিয়ে ভাত মেখে খেয়ে নাও তো মা। দে মা, খেয়ে দেখি। এই যে মা, এই নাও। দে মা, খেয়ে দেখি। এই যে মা, এই নাও। এরপর সে ঘি মাখানো ভাত দিয়ে রূপার মা ভাত খেলো। কতদিন পর যে সেইভাবে ভাত খেতে পেরেছে তার কোনো ঠিক নেই। মারে, আসলে মজার ঘি তৈরি করেছিস অনেক। এখন তুই বাজারে ঘি বিক্রি করতে পারবি তো? হ্যাঁ মা, আমি পারবো। তুমি বিশ্রাম করো,
আমি এক্ষুনি এগুলো নিয়ে বাজারে যাই। এরপর রূপা ঘিগুলো নিয়ে আস্তে আস্তে বাজারের দিকে রওনা হলো। পথে মধ্যে রহিম দাদার সঙ্গে দেখা হলো তার। আরে রূপা মাঝে কোথায় যাচ্ছ? এখন তোমার মায়ের শরীর কেমন? জি দাদু, মায়ের শরীরটা একদম ভালো নয়। ডাক্তার সাহেব বলেছে মাকে ঘি মাখানো ভাত খাওয়াতে। আপনি জানেন তো, ঘি কেনার সামর্থ্য আমার নেই। আর আমাদের বাড়িতে আমাদের শেষ সম্বল ওই গরুটুকু ছাড়া যে আর কিছু নেই। তাই আমি আর মা সিদ্ধান্ত নিয়েছি সেই গরুর দুধ দহন করে তা থেকেই ঘি তৈরি করব, আর সেই ঘি বাজারেও বিক্রি করব। এটা তো অনেক ভালো বুদ্ধি। দুধের জায়গায় ঘি বিক্রি করলে তোমরা অনেক লাভবান হবে। আমাকে একটু ঘি দেবে? আমি তোমার এই ঘি কিনতে চাই, খেয়ে দেখতে চাই কেমন স্বাদ হয়েছে। কেন দেব না দাদু? আপনি আমার প্রথম খদ্দের। এই নিন দাদু। আরে তোর ঘি তো অপূর্ব স্বাদের রে। যা, তুই এখনই এগুলো বাজারে বিক্রি করে আয়। আচ্ছা দাদু, এবার আমি তাহলে যাই। এরপর রূপা বাজারে গিয়ে তার সমস্ত ঘি বিক্রি করে বাড়িতে ফিরে আসে এবং মাকে সমস্ত ঘটনা খুলে বলে। এভাবে যত দিন যায় তাদের ঘিয়ের চাহিদা ততই বাড়তে থাকে। এরপর তারা সেই ঘি বিক্রি করে অনেক টাকা জমায় এবং সেই টাকা দিয়ে আরো 2টো গরু কিনে নেয়। এরপর সেই গরুর দুধ দিয়ে ঘি তৈরি করে বাজারে বিক্রির ফলে তাদের অবস্থার অনেক উন্নতি হয়। রূপা মা, তুই আসলেই সেদিন ঠিক বলেছিলি। গরুর ঘি তৈরি করে আমাদের অবস্থার উন্নতি হয়েছে রে মা। যদি আমরা গরু বিক্রি করে দিতাম তাহলে আমরা কখনোই এত লাভবান হতে পারতাম না মা। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এবং দেখতে দেখতে রূপার মাও সুস্থ হয়ে ওঠে এবং তারা মা মেয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে।